সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজনে স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় কিন্তু চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং লাইফস্টাইল মডিফিকেশন এক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রোক পরবর্তী চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাজমুল হক 1980 সালের মে মাসে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স হসপিটালের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। কারো যদি স্ট্রোক হয়ে থাকে, তিনি কিভাবে আসলে বুঝবেন যে তিনি স্ট্রোক তার হয়েছে অথবা স্ট্রোকজনিত সিমটম তার মধ্যে দেখা দিচ্ছে? স্ট্রোক অনেক সময় রোগী নিজে বুঝতে পারে না, কিন্তু রোগীর সাথে যারা থাকে তারা বুঝতে পারে খুব দ্রুত। স্ট্রোক রিকগনাইজ করার জন্য একটা নেমোনিক প্রচলিত আছে, সেটা হচ্ছে ফার্স্ট এফ মিনস হচ্ছে ফেশিয়াল অ্যাসিমেট্রি, মুখ বাঁকা হয়ে যাওয়া। এ মিনস আর্ম উইকনেস, হাতটা দুর্বল হয়ে যায়, একদিকের হাত অথবা একদিকের পা অথবা একদিকের হাত পা দুইটাই একসাথে দুর্বল হয়ে যেতে পারে। 3 নম্বর যেটা, এটা হচ্ছে স্পিচ প্রবলেম, যেটা এস দিয়ে আমরা বলি কথা জড়িয়ে যাওয়া। টি হচ্ছে কি টাইম, মানে রোগীর এই যে সিমটমগুলো আসলো, যে মুখ বাঁকা হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া এবং একদিকের হাত পা দুর্বল হয়ে যাওয়া, এই ক্ষেত্রে টাইমের গুরুত্ব আছে। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি চিকিৎসকের কাছে যান, তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো বেনিফিটেড হতে পারবেন। এইগুলোই স্ট্রোকের মূলত লক্ষণ, যে কথা জড়িয়ে যাওয়া, মুখ বাঁকা হয়ে যাওয়া, একদিকের হাত পা অবশ হয়ে যাওয়া। তবে অনেক সময় এটার সাথে চোখে না দেখা, মাথা ঘোরানো, বমি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, এগুলো লক্ষণ হিসেবে আসতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে অনেকে হয়তো তার অফিসে বা তার কর্মক্ষেত্রে হঠাৎ করে তিনি স্ট্রোক করেছেন, কিন্তু আশেপাশের মানুষজন বা কলিগ, তার ফ্রেন্ড সার্কেল বা পরিবার পরিজন যদি থাকেন, অনেক সময় তারা বুঝতে পারেন না যে প্রাথমিক অবস্থায় তাদের আসলে কি করা উচিত। এক্ষেত্রে আসলে কোন ধরনের ট্রিটমেন্ট বা কোন ধরনের ঘরোয়া ট্রিটমেন্ট দিয়ে তারপর আসলে রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত? প্রায় দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে কিছু ভ্রান্ত নিউজ ঘুরে বেড়াচ্ছে, যে স্ট্রোক করলে এই করুন ওই করুন, কিন্তু আসল সত্য কথা হচ্ছে যে আপনার যদি ওই লক্ষণগুলো, যে কারো কথা জড়িয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে বা হঠাৎ করে এক হাতে এক পা অবশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী বা আপনার পরিবারের লোক বা আপনার ফ্রেন্ডস যদি হয়ে থাকে, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে রোগী যেন কোনো আঘাত না পায় বা কোনো কারণে সে যেন কোনো কষ্ট না পায়, এদিকে লক্ষ্য রাখা। কারণ স্ট্রোক যখন হচ্ছে বা স্ট্রোক হয়ে যাওয়ার পরে রোগীর কিন্তু শরীরের ব্যালেন্স থাকে না, সে প্রায় পড়ে গিয়ে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অনেক সময় দাঁত ভেঙে গিয়ে গলায় ঢুকে গিয়ে অনেক বড় কমপ্লিকেসি হয়। অনেক সময় রোগীরা স্ট্রোক করে কিন্তু রোগীর লোকজন আদর করে বা মায়া করে তাকে একটু পানি খেতে দেয়, অথচ তার খাওয়ার কিন্তু সক্ষমতা, মানে যেটা একটা ভ্রান্ত ধারণা যে আসলে অসুস্থ হওয়া মাত্র তাকে একটু পানি দিতে হবে, কিন্তু তখন কিন্তু তার ঢোক গিলার সক্ষমতা নেই, সেই পানি কিন্তু শ্বাসনালীতে গিয়ে দম আটকে মারাও যেতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রোগীকে স্টেবল রাখা এবং কোনো কিছু না করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে তাকে স্টেবল রাখা, সে যেন পড়ে গিয়ে আঘাত না পায়, নিজে যেন হাঁটার চেষ্টা না করে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড হচ্ছে খুব দ্রুত একটা হিস্ট্রি নেওয়া যায়, আপনার কি ডায়াবেটিস আছে কিনা। প্রায়শই দেখা যায় যে স্ট্রোকের একটা অন্যতম ডিফারেন্সিয়াল হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসিমিয়া, মানে সুগার কমে যাওয়া। তো এটা তো আপনার কলিগ, আপনার অফিসের কলিগ বা আপনার ফ্রেন্ড, আপনি যদি একটু হিস্ট্রি নেন যে ওনার ডায়াবেটিস আছে, তাহলে আপনি কুইকলি একটু ডায়াবেটিসটা চেক করে দেখলেন, অথবা ডায়াবেটিস চেক করতে না পারলেও আপনি তাকে একটু চিনির শরবত দিলেন, যে আপনার হয়তো সুগার কমে গেছে। এমনও হতে পারে তার স্ট্রোকই হয়নি, শুধু সুগার কমে গেছে। তারপর আপনি একটু হিস্ট্রি নেন যে আপনাকে হাই প্রেশার আছে কিনা, তখন একটু প্রেশারটা মেপে দেখা, প্রেশার কি অনেক বেশি বা অনেক কম কিনা। যদি প্রেশার কম থাকে তখন একটু স্যালাইন দেওয়া, যদি প্রেশার বেশি থাকে তাহলে প্রেশার ওষুধ দেওয়া, এবং খুব দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কিছু আজেবাজে তথ্য থাকে, এই করেন ওই করেন, আসলে এগুলো না করে রোগীকে সেফ রাখা, সিকিউর করা, দ্রুত ডাক্তারের কাছে নেওয়া, এই তিনটা হচ্ছে মূল কাজ। ইন দ্য মিন টাইম আপনি প্রেশার, ডায়াবেটিস এগুলো একটু চেক করতে পারেন, দ্যাটস অল। স্যার, কারা আসলে স্ট্রোক হবার ঝুঁকিতে রয়েছে সবথেকে বেশি? স্ট্রোক আসলে বয়স্কদের রোগ, যত বয়স বাড়বে তত স্ট্রোক হবে। আমরা কিন্তু এখন দেখছি কিন্তু যাদের বয়স কম তাদের মধ্যেও কিন্তু স্ট্রোক হবার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই ইয়াংদের যে স্ট্রোক হবে না এমন কোনো কথা নেই, ইয়াং স্ট্রোকও হচ্ছে এবং একটি পর্যায়ক্রমে আরও বেশি রিকগনাইজড হচ্ছে। আগেও হতো, হয়তো ডাক্তাররা ধরতে পারতো না, বা ইয়াংদের স্ট্রোক হয় এই সম্বন্ধে আমাদের সাম্যক জ্ঞান ছিল না, কিন্তু রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ ইনভেস্টিগেশনের কারণে আমরা এখন অনেক ইয়াং স্ট্রোকও পাচ্ছি।
তবে স্ট্রোক ইজ এ ডিজিজ অফ এল্ডারলি, বয়স্কদের স্ট্রোক হয় বেশি, পুরুষদের বেশি হয় যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরলের সমস্যা, বিভিন্ন রকম হরমোনজনিত প্রবলেম যেমন থাইরয়েড হরমোনের অভাব, দুশ্চিন্তা, বিভিন্ন রকম বাজে অভ্যাস যেমন স্মোকিং করা, অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য সেবন করা, বাজে লাইফস্টাইল, ফ্যাটি হয়ে যাওয়া, কম ঘুমানো, দুশ্চিন্তা করা, এগুলো রিস্ক ফ্যাক্টর। স্ট্রোকের রোগীর অর্থাৎ তার স্ট্রোক হলো, তার পরবর্তী সময়ে দেখা যায় যে 4 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে নিয়ে আসলে এক ধরনের ট্রিটমেন্ট, 12 ঘন্টা পরে যদি রোগীকে হসপিটালে নিয়ে আসে তখন এক ধরনের ট্রিটমেন্ট, সেই প্রোটোকলটা আসলে জানতে চাই। বেশিরভাগ স্ট্রোকই কিন্তু ইস্কিমিক স্ট্রোক, প্রায় 85% মতো স্ট্রোক পেশেন্ট ইস্কিমিক স্ট্রোক। ইস্কিমিক স্ট্রোক মানে রক্তনালী বন্ধ হয়ে বা ব্লক হয়ে যেটা স্ট্রোক। এই স্ট্রোকের আগে আমরা কনভেনশনাল ম্যানেজমেন্ট দিতাম, যেখানে আমরা রক্ত তরল করার অ্যাসপিরিন দিতাম, কিন্তু রুগীর তাতে খুব ইমিডিয়েট কোনো ইমপ্রুভমেন্ট হতো না। ফিজিওথেরাপি করতো, কিন্তু রুগীর এক হাত এক পায়ের যে প্রবলেম এটা থেকেই যেত। কিন্তু রিসেন্টলি স্ট্রোকের কিছু অত্যাধুনিক ইনজেকশন এসেছে, যেটাকে থ্রম্বোলাইসিস, আইভি থ্রম্বোলাইসিস বলা হয়। এই ইনজেকশন দেওয়ার মাধ্যমে রোগীর অনেক উন্নতি এবং অনেক সময় একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু এই ইনজেকশনটা দেওয়ার কিছু টাইম লিমিট আছে, যে জন্য আমি প্রথমেই বলেছি টাইমটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রোক করার প্রথম 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি ওই ধরনের হসপিটাল যেখানে এই ইনজেকশন আছে নিতে পারেন, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এইসব জায়গায় যদি রোগীকে নিতে পারেন, তখন এই ইনজেকশন দিলে রোগী অনেক উন্নতি হবে এবং ক্ষেত্র বিশেষে রোগী একদম সুস্থ হয়ে যেতে পারে। তবে যদি প্রথম 4.5 ঘন্টা চলে যায়, 12 ঘন্টার মধ্যে গেলে তখনও আপনাকে এনজিওগ্রামের মাধ্যমে মেকানিক্যাল থাইম্বোক্টমি করে রোগীর অনেক উন্নতি করা যেতে পারে। কিন্তু অনেক সময় 12 ঘন্টার সময় পেরিয়ে গেলে সেই সুযোগটুকু থাকে না, তখন আমরা ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমে যতটুকু উন্নতি করা যায়। স্যার, যারা আসলে শহরাঞ্চলের বাইরে থাকে, তো গ্রাম থেকে শহরে নিয়ে আসতে আসতে বা ভালো একটা হসপিটালে নিয়ে আসতে আসতে কিন্তু ঠিক 11 থেকে 12 ঘন্টার সময় লেগে যায়। এক্ষেত্রে ওই সেকেন্ডারি হসপিটাল আসলে কী ধরনের ট্রিটমেন্ট ডক্টররা তখন তাকে দিতে পারবেন? আসলে 12 ঘন্টার পরে আসলে আমরা কনভেনশনাল ম্যানেজমেন্ট দিব, দেখবো যে তার স্ট্রোকটাকে আমরা টাইপিং করবো যে এটা কি তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে না মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে ইস্কেমিক স্ট্রোক হয়েছে। অনেক সময় আরও অন্যরকম স্ট্রোকও হয়, ভেনাস স্ট্রোক বা আরও কিছু রেয়ার স্ট্রোক আছে। এটা আমরা টাইপিং করবো তার সিটি স্ক্যান অথবা এমআরআই করার মাধ্যমে। তারপর প্রত্যেকটা স্ট্রোকের ম্যানেজমেন্ট আলাদা, সেই আলাদা প্রোটোকল অনুযায়ী আমরা তাকে ম্যানেজমেন্ট শুরু করবো। অনেক সময় স্ট্রোকের কিছু অপারেশন লাগে, বিশেষ করে রক্তক্ষরণজনিত যেসব স্ট্রোকগুলো, সেগুলো সাবআরাকনয়েড হ্যামারেজ যদি হয় বা ইন্টারসেরিব্রাল হ্যামারেজ যদি হয়, তাদের কিন্তু অনেক সময় রক্তনালীর চাকা থাকে, অনেক সময় অনেক রকম ব্লিডিং ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে। তো অপারেটিভ প্রসিডিওরগুলো আমরা করতে পারি। অনেক সময় যদি অপারেশনের প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে কনজারভেটিভ ম্যানেজমেন্ট মানে রোগীকে সুস্থ করার জন্য আমরা কিছু ড্রাগস দিই, ফিজিওথেরাপি দিই, তার নিউট্রিশনাল কেয়ার নিয়ে, তার বাউল বর্ডার এগুলো কেয়ার নিয়ে আস্তে আস্তে রোগী রিকভারি করে আসে। ফিজিওথেরাপি কতটুকু গুরুত্বপূর্ণ একজন স্ট্রোকের রোগীর জন্য? একটা রোগী যখন স্ট্রোক করে তখন হি অর শি ইজ ইন দ্য সেন্টার অফ অ্যাটেনশন অফ হোল ফ্যামিলি অ্যান্ড হোল রিলেটিভ। যখন একটা মানুষ স্ট্রোক করে তখন কিন্তু সে সবার একদম অ্যাট্রাকশনের সেন্টারে চলে যায়, সবাই তার জন্য যা করতে পারবে তার চেয়ে একটু বেশি করার চেষ্টা করে হসপিটালে। কিন্তু রোগীটা যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে তাকে আর দীর্ঘ সময় ধরে সেবা দেওয়ার মতো তেমন কোনো লোক থাকে না। তো আজকে আমরা সেই বিষয়টাই আলোচনা করতে চাচ্ছি যে স্ট্রোকের রোগীরা যখন বাসায় যায়, স্ট্রোকের পরবর্তী যে চিকিৎসা সেটা কিন্তু অপারেশন গুরুত্ব আছে, এবং ওই সময়টাই কিন্তু রোগীর ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অপারেশন। বলে যে স্ট্রোকের ইমিডিয়েট ম্যানেজমেন্টে ওষুধ, সার্জারি এগুলোর ভূমিকা বেশি, কিন্তু স্ট্রোকের পরবর্তী চিকিৎসায় কিন্তু ফিজিওথেরাপির ভূমিকা ইভেন অফ ড্রাগসের চেয়েও ভালো। অনেক সময় রোগীরা আমার কাছে এসে বলে, স্যার আমি তো স্ট্রোক করলাম, এই হাত পা যে অবশ হলো 1 মাস 1.5 মাস হয়ে গেল, ওই যা ছিল তাই আছে, বড় বড় ডাক্তার দেখালাম, প্রফেসর দেখালাম, কোনো উন্নতি নেই। আসলে রোগী জানে না যে যত বড় প্রফেসর দেখো, এই হাত পা আর এই পায়ে, এই হাত এবং এই পায়ের যে উন্নতি, এটা স্যারের ওষুধে কিন্তু যেটাকে আমরা প্যারালাইসিস বলি, এটা কিন্তু স্যার যত বড়ই হোক সেই ওষুধ দিয়ে কিন্তু উন্নতি হবে না, এটা ফিজিওথেরাপিতে উন্নতি হবে। সুতরাং এই ফিজিওথেরাপি সম্বন্ধে জ্ঞান কিন্তু রোগীর কম, রোগীর রিলেটিভের কম, এবং ফিজিওথেরাপি প্রোভাইডিং হসপিটালও কম, এবং অনেক সময় আমরা ডাক্তাররাও দায়ী। আমরাও কিন্তু চেম্বারে যে রোগী দেখছি তাকে ওষুধের কথা যত গুরুত্ব দিয়ে বলছি, কিন্তু ফিজিওথেরাপির কথা অত গুরুত্ব দিয়ে বলছি না। আসলে স্ট্রোকের রোগীর ইমপ্রুভমেন্টের এই বিষয়টাই আপনার কাছে আমি একটু বিস্তারিত জানবো, যে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় রোগীর স্ট্রোক হয়েছে 5 মাস 6 মাস 1 বছর হয়ে গেছে, কিন্তু তার কোনো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট তিনি নেননি, কিন্তু পরবর্তীতে দেখা যায় ফিজিওথেরাপিস্ট তখন তাকে বললেন যে আপনি ফিজিওথেরাপিটা আগে নিলে তিনি ভালো হতে পারতেন। এক্ষেত্রে যে রেফার করার বিষয়টি, যেটি হয়তো অনেক ফিজিশিয়ানরা করে থাকেন না, এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই যে কেন আসলে করা হয় না?
এটা আসলে ফিজিশিয়ানদের অনেকগুলো প্রবলেমই থাকতে পারে। একটা হচ্ছে কি দ্য ল্যাক অফ নলেজ। অনেক সময় ফিজিশিয়ান নিজেই ফিল করে না যে ফিজিওথেরাপির গুরুত্ব কী। আর মেডিকেল নলেজ তো কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন। আপনি যত বড় ডিগ্রিধারী হন, আপনি যদি কন্টিনিউয়াস পড়াশোনা না করেন তাহলে কিন্তু আপনি আপডেটেড থাকবেন না। অনেক প্রথম কারণ হচ্ছে ফিজিশিয়ান নিজেই জানে না যে এটার গুরুত্ব কী। সেকেন্ড হচ্ছে কি সে হয়তো মনে করতে পারে যে ফিজিওথেরাপিস্টের কাছে গেলে আমার কাছে আর আসবে না, এটা একটা ভয় তার থাকতে পারে। 3 নাম্বার, ফিজিওথেরাপি দিতে কিন্তু আমাদের দেশে তো মেডিকেল ইন্স্যুরেন্সের পরিমাণ খুব কম। ফিজিওথেরাপি দিতে কিন্তু ফিনান্সিয়াল একটা বার্ডেন আছে। অনেক সময় রুগীরাও এটা নিতে রাজি হয় না। এইসব কারণে মানুষজন রেফার করতে চায় না। কিন্তু বেসিক্যালি স্ট্রোক পরবর্তী যে পক্ষাঘাত বা প্যারালাইসিস, এটার উন্নতি ওষুধে হয় না, এটার উন্নতি পুরোপুরি ফিজিওথেরাপি। সেটা ফিজিওথেরাপিস্টের কাছেও নিতে পারেন, নিজেও করতে পারেন, নিজের আত্মীয় করতে পারেন, কিন্তু ব্যায়াম ছাড়া কোনো উন্নতি হবে না। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন তারা সবসময় বলে থাকেন খুব স্ট্রংলি যে স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফিজিওথেরাপি যদি শুরু করা যায় তাহলে রোগীর রিকভারিটা অনেক দ্রুত হয়। এই বিষয়ে আপনার মতামত কি? ওই স্ট্রোকের সাথে সাথে ফিজিওথেরাপি শুরু করা উচিত না। রোগীর ফার্স্ট হচ্ছে ভাইটাল স্টেবিলাইজেশন। আপনাকে মানে রোগীকে স্টেবল হতে হবে। রোগীর যে ট্রিটমেন্ট, যে তার ওষুধের চিকিৎসা হোক, অপারেশনের চিকিৎসা হোক, যে চিকিৎসা হোক, ইনিশিয়াল ট্রিটমেন্টটা শেষ হতে হবে। তারপর 7 to 12 ডেজ পরে বা 14 ডেজ পরে ফিজিশিয়ানের অনুমতিক্রমে ফিজিওথেরাপি শুরু করতে হবে। অ্যাকিউট স্ট্রোকে অনেক সময় খুব বেশি ভিউরাস ফিজিওথেরাপি বা ব্যায়াম দিলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। টুকটাক হয়তো ফিজিওথেরাপি ইনিশিয়ালি শুরু করতে পারে, কিন্তু মূলত 7 থেকে 14 দিন পরে ফিজিওথেরাপি স্টার্ট করা উচিত। ফিজিওথেরাপি দিতে যদি দেরি করা হয় তখন মাসেল স্টিফ হয়ে যায় এবং কন্ট্রাকচার হয়ে যায়, এবং দেখা যায় যে এই হাত পাটা অনেক সময় এরকম বাঁকা হয়ে যায়। স্টিফ মানে শক্ত, মানে হচ্ছে তার আপার মোটর সাইন বেশি হয়ে তার হাতটা একদম বাঁকা হয়ে যাবে এবং রিজিড হয়ে যাবে। অনেক সময় হাতে পানি চলে আসে, হাত ফুলে যায়। ওই সময় ব্যায়াম করানোটা, মুভ করানোটা রোগীর জন্য খুব ডিফিকাল্ট, রোগীর রিলেটিভের জন্য ডিফিকাল্ট এবং ফিজিওথেরাপিস্টের জন্য আরও ডিফিকাল্ট। কারণ রোগীকে ওই সময় ব্যায়াম করাতে গেলে রোগী সিভিয়ার পেইন ফিল করে। তো এই জন্য স্ট্রোকের ফিজিওথেরাপিটা প্রথম 7 থেকে 14 দিন পরেই শুরু করা উচিত। খুব বেশি দেরি করলে আসলে ডিপেন্ড করে রোগীর অবস্থার উপরে, রোগীর শারীরিক অবস্থার উপরে। অবশ্যই অনেক সময় দেখা যায় স্ট্রোকের তার যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট এটাই শেষ হয়নি। সে রোগী অজ্ঞান, এখনও পুরোপুরি হুঁশ ফেরত আসে নাই, এখনও তার সেন্স আসে নাই, এখনও তার হার্টের কন্ডিশনটা স্টেবল না, তার এখনও শ্বাসকষ্ট আছে, তার এখনও ব্রেইনের কন্ডিশনটা স্টেবল না। একটা অপারেশন হয়েছে, সেটা নর্মাল হতে আরও 10 দিন সময় লাগবে। ওই সময় কিন্তু ফিজিওথেরাপি অত ভিউরাস করা যাবে না, হয়তো টুকটাক হালকা প্যাসিভ ফিজিওথেরাপি করা যাবে। অ্যাক্টিভ ফিজিওথেরাপি করার আগে অবশ্যই নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের অনুমতি নিতে হবে যে রোগী কি এখন স্টেবল কিনা। না হলে ফিজিওথেরাপির যে পেইন, এটাতে তার কার্ডিয়াক এবং সেরিব্রাল কন্ডিশন ডিটেরিয়েট করতে পারে। স্ট্রোক পরবর্তী রোগীর যতটুকু আমরা জানি, যেমনটা আপনি বলছিলেন যে আসলে হসপিটাল থেকে বাসায় যাবার পরে অনেক সময় কিন্তু ওই পুরোপুরি ট্রিটমেন্টের বিষয়ে তারা খুব একটা তখন আর অতটা সচেতন থাকে না, কিন্তু তাদের তো নিশ্চয়ই ফলো আপের দরকার হয়। সেই ফলো আপটা কতদিন পর পর আসলে করা উচিত? রোগী ডিসচার্জের পর প্রথম ফলো আপ হবে অবশ্যই 3 সপ্তাহ পরে। তারপর প্রথম দিকে সে মান্থলি আসবে, তারপর 3 মান্থলি, তারপর সে 6 মান্থলি ফলো আপ করতে পারে। এক্ষেত্রে স্ট্রোক তো আসে বিনা কারণে করেনি, কোনো একটা কারণ আছে এটার পেছনে, হয় হাই ব্লাড প্রেশার, না হলে ডায়াবেটিস, না হলে হরমোনের সমস্যা, কোনো না কোনো সমস্যা আছে। এই সমস্যাগুলো যে ডাক্তার ম্যানেজমেন্ট দিল সেটাকে এটা নিয়ন্ত্রণে আছে কিনা। অনেক সময় ডাক্তার ওভার ম্যানেজমেন্ট করতে পারে, যেটাতে ব্লাড সুগার কমে যেতে পারে, প্রেশার কমে যেতে পারে। তাহলে তার এগুলো ইকুয়াল আছে কিনা এটা ডাক্তার রোগী দেখে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে স্টেবল করবে। অনেক সময় তাকে যে ম্যানেজমেন্ট দিচ্ছে সেটাতে হয়তো উন্নতি হচ্ছে না। রোগীর অনেক সময় দেখা যায় স্ট্রোক ছাড়া অন্যান্য কমপ্লিকেশন থাকতে পারে, যেমন তার তীব্র ব্যথা, ঘুম হয় না, সে মেজাজ খারাপ হয়, প্রস্রাবের কন্ট্রোল নাই, পায়খানার কন্ট্রোল নাই। তো এইসব প্রবলেমগুলো রোগী ফলো আপে যত বেশি ডাক্তারের সাথে যাবে, ডাক্তার তত শুনে এগুলো হচ্ছে ফাইন টিউনিংয়ের মতো, মানে একটু বাড়াইও দিতে পারেন, কমাইও দিতে পারেন। 2-1 বার আপনি দেখলে কিন্তু ডাক্তার তখন একটা অ্যাকচুয়াল ডোজে চলে যাবে, যেটা রোগীর জন্য আদর্শ। এবং অর্থাৎ ফলো আপ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে এই স্ট্রোক পরবর্তী রোগীদের আসলে মেইনটেনেন্স কিভাবে কি হওয়া উচিত। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ঘরের কাজ করি বা বাইরের কাজ, দুটো কাজ করতে কিন্তু ব্রেনের কার্যকারিতা ঠিক রাখা খুবই জরুরি। কারণ ব্রেন যদি ঠিক না থাকে এবং আমাদের স্মৃতিশক্তি যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রাত্যহিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটে। দেখা গেল একটা কাজ আমার করার কথা ছিল, সেটা আমি অনেকটা ভুলে গেলাম বা পরের দিন আবার মনে পড়লো, তখন দেখা যায় যে আমাদের আসলে নিজের প্রতি কনফিডেন্সটা অনেক কমে যায়। এবং এই প্রতিযোগিতার দিনে আমাদের ব্রেনের কার্যক্ষমতা ঠিক রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। চলুন জেনে নেওয়া যায় কি কি খাবারে আমরা আমাদের ব্রেনটাকে সতেজ এবং কর্মক্ষম রাখতে পারি। প্রথমে আমি বলবো হচ্ছে গিয়ে
ডিমের কথা। ডিম একটি সুপারফুড। ভিটামিন সি ছাড়া আল্লাহ প্রদত্ত পৃথিবীতে যত ভিটামিনস আছে সেগুলো কিন্তু এই খাবারে পাওয়া যায়। এবং কোলিন নামে একটি খাদ্য উপাদান আছে যেটা হচ্ছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা, বিশেষ করে নিউরনের সুস্থতা করতে সাহায্য করে। তো বুঝতেই পারছেন এই কোলিন উপাদানটা যেহেতু ডিমে পাওয়া যাচ্ছে, এই ডিম যদি আপনি খাদ্য তালিকায় প্রতিদিন রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ব্রেনটাকে আপনি কার্যক্ষমতায় বৃদ্ধি করতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে মাছ। মাছ কিন্তু আসলে আমরা সারাদিন হয়তো দিনে 1 থেকে 2 টুকরা খাই, কিন্তু কি ধরনের মাছ খাচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে মাছগুলো আছে, আমরা সামুদ্রিক মাছ বলে থাকি, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো হচ্ছে আমাদের ব্রেনের সুস্থতা এবং ব্রেনের যে আমাদের ব্রেন পুরোটাই কিন্তু হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি, এই ফ্যাটটাকে সুস্থ রাখতে এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। 3 নাম্বার বলবো হচ্ছে গিয়ে টক দই। টক দই এমন একটি খাবার যেটা আমাদের শরীরের সুস্থতার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। বিশেষ করে আমাদের পেট পরিষ্কার করা এবং পেটের যাবতীয় প্রবলেম সলভ করতে কিন্তু টক দইয়ের কিন্তু, এবং টক দইয়ের মধ্যে থাকা যে প্রোবায়োটিক্সগুলো আছে সেগুলোর কিন্তু জুড়ি নেই। এবং এটা যখন থাকে তখন স্বাভাবিকভাবে কিন্তু আমাদের বডিতে রক্ত চলাচল করে এবং আমাদের ব্রেনে যখন রক্ত যায় এবং রক্তের সাথে কিন্তু অক্সিজেনও পরিবহন করে, তখন কিন্তু এই ব্রেনটা আরও বেশি কার্যক্ষমতা বৃদ্ধি পায়। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে বেরি জাতীয় ফল। কারণ আমাদের দেশে কিন্তু জাম খুব কম সময় আমরা পেয়ে থাকি, এটা কিন্তু আমরা আমাদের ফ্রিজ আপ করতে পারি। এছাড়াও কিন্তু ক্যানে বেরি জাতীয় ফলগুলো পাওয়া যায় এখন খুব সস্তায়। এগুলো আমরা কিন্তু আমি এবং আমাদের পরিবারের যে যারা সদস্য আছে সবাইকে কিন্তু খেতে সাহায্য করব। কারণ এই রঙের ফলে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্রেনের যে সুস্থতা, ডিটক্সিফাইড করা বডিটাকে যেটা বলে সেটা করে। এইটা করার ফলে যেটা হয়, ব্রেন অনেক সতেজ থাকে এবং ব্রেনের যে প্রয়োজনীয় পুষ্টিগুলো থাকে সেটা পৌঁছাতে সাহায্য করে। তাহলে দর্শক, আপনারা জানেন যে এই 4টি খাবারে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে একটু অভ্যস্ত করে ফেলি এবং আমাদের মেনুতে সুন্দর করে সাজিয়ে নেই, তাহলেই কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে আমরা সক্ষম হব। স্যার, যে কোনো মানুষের সুস্থতার জন্য ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের স্ট্রোক হয়েছে অথবা স্ট্রোক পরবর্তী যে সময়টা তারা পার করে, তখন আসলে ঘুমের প্রয়োজনীয়তা কতটুকু, কত ঘন্টা তাদের ঘুমানো উচিত বা ঘুমালে তারা সুস্থ থাকতে পারবে? ব্রেইন এবং বডি সেটা দুইটারই রিসাইক্লিংয়ের জন্য ঘুমের এবং ভালো কোয়ালিটির ঘুমের কোনো বিকল্প নেই। স্ট্রোকের রোগীর ক্ষেত্রে ঘুম আরও প্রয়োজনীয়। ঘুম না হলে তার সাইকোলজিক্যাল ফাংশন যেমন হ্যাম্পার হয়, তেমন বডির ফাংশনে হ্যাম্পার হয়। প্রায়শই দেখা যায় স্ট্রোকের রোগীদের নানা রকম দুশ্চিন্তায় এবং ব্যথা এবং একদিকের হাত পা অবসের কারণে ঘুম কমে যায়। সেক্ষেত্রে তাকে কিছু অ্যাংজিওলাইটিক ড্রাগ এবং তাকে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ প্রেসক্রাইব করা উচিত, যাতে তার ঘুমটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঘুমের ভূমিকা স্ট্রোকের ক্ষেত্রে অনেক ভালো, এবং ভালো ঘুম না হলে রোগী কিন্তু ফিজিওথেরাপি এবং অ্যাক্টিভ লাইফে ফেরত যেতে অনেক দেরি হয়ে যেতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই স্ট্রোক পরবর্তী যে এই ধরনের মেনটেনেন্সগুলো রোগীদেরকে মেনে চলা উচিত সে সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাঁটু একটি জয়েন্ট এবং এই হাঁটুর ভেতরে কিছু ফ্লুইড বা লিকুইড পোর্শন আছে। তো বয়সের কারণেই হোক অথবা আঘাতের কারণে হোক বা আর্থ্রাইটিস বা প্রদাহের কারণে হোক, এই ভিতরে যে লিকুইডটা এটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। দ্বিতীয়ত, হাঁটুর ভিতরে একটি নরমাস্থি আছে বা কার্টিলেজ আছে, এটাও বিভিন্ন কারণে বা বয়সের কারণে এটা ক্ষয় হতে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntved.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করব। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।